প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের অন্তর্গত ছাতির বদলে হাতি প্রবন্ধটি তোমাদের পড়াবো। বিগত দিনে গারো পাহাড়ের নিচে পড়াবার সময় লেখক সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি আজ সেই আলোচনার গভীরে প্রবেশ করছি না। আমি ছাতির বদলে হাতি এই প্রবন্ধটি আর তোমাদের সামনে আলোচনা করতে চাই। চাষিরা কিভাবে মহাজন, জমিদার, জোতদার, তালুকদারদের চক্রান্তের শিকার হয়ে তারা তাদের জমি জায়গা হারাতো, তারা তাদের মহামূল্যবান জমি হারাতো, তারই জীবন্ত দলিল ছাতির বদলে হাতি। এই প্রবন্ধে লেখক প্রজাদের দুঃখ কষ্ট, চাষিদের জীবন যন্ত্রণা, মহাজনদের শোষণ, জমিদারদের অত্যাচার আমাদের সামনে সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন। পাশাপাশি জমিদারদের অত্যাচারের বিরুদ্ধেও প্রজারা প্রতিবাদী হয়েছে, সেই দিকটিও আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। এবং তাদের মধ্যে যে সচেতনতা, আত্মসম্মান জাগ্রত হয়েছে, সেই দিকটিও লেখক সুন্দরভাবে তার লেখনীর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা সেই বিষয়ে আলোচনা করব। ছাতির বদলে হাতি আসলে একটি ব্যঙ্গাত্মক রিপোর্টাজ। নাকের বদলে নরুন পেলাম, এই প্রবাদের আড়ালে ব্যঙ্গাত্মে গল্পটির নামকরণ করা হয়েছে ছাতির বদলে হাতি। লোককথার গল্প অনুসারে আমরা জানতে পারি, আমরা ছোটবেলায় গল্প শুনেছি যে নাপিতের কাছ থেকে শিয়ালের নাকের বদলে নরুন পাওয়ার ঘটনা গল্প আমরা জানি। গল্পটি শুরু হয়েছে এইভাবে: নাকের বদলে নরুন পেলাম টাক ডুমাডুম ডুম। ছাতির বদলে হাতি কথাটির অর্থ সামান্য বস্তুর বিনিময়ে মহামূল্যবান কিছু পাওয়া। যেরকম
মহাজনেরা বা মহাজনদের চক্রান্তে শিকার হয়ে সামান্য কিছু বিনিময়ে চাষিদের সম্পত্তি মহাজনেরা হাতিয়ে নিত। সামান্য কিছু দিয়ে মহামূল্যবান জমি তাদের থেকে হাতিয়ে নিত। ছাতির বদলে হাতি কথার অর্থ কি বললাম? সামান্য বস্তুর বিনিময়ে মহামূল্যবান কিছু পাওয়া। আমরা এবার গল্পটির গভীরে প্রবেশ করছি। ছাতির বদলে হাতির কাহিনী। বলছে হালুয়াঘাট বন্দরে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে কি রমরমিয়ে চলছে মহাজনী ও বন্ধকি কারবার। মহাজনী যারা ঋণদাতা, যারা চড়া সুদে টাকা ধার দেয়, তাদেরকে বলা হচ্ছে তেজারতি ব্যবসা। আর বন্ধকি ব্যবসা কোনো কিছু জিনিসের বিনিময়ে, কোনো কিছু জিনিস গচ্ছিত রাখলে তার বিনিময়ে, হয়তো 10 টাকার জিনিসের বিনিময়ে 1 টাকা দেওয়া হতো। বিগত দিনে আমাদের সমাজে এই ব্যবস্থা চালু ছিল। এখনো সামান্য কিছু এই ব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে বিলোপ করা যায়নি। তাহলে হালুয়াঘাট বন্দরে মনমোহন মহাজনের গদি ঘরে গেলে দেখা যাবে কি রমরমিয়ে চলছে বন্ধকি ও তেজারতি ব্যবসা। গারো পাহাড়ের নিচে এক চাষি, তার নাম চেংমান, সে হালুয়াঘাট বন্দরের বাজারে এসেছিল সওদা করতে, অর্থাৎ জিনিসপত্র কিনতে। সেদিন মুষলধারে বৃষ্টি। চেংমান আশ্রয় নিয়েছিল মনমোহন মহাজনের দোকানের ঝাঁপির নিচে। মহাজন, ওই মনমোহন মহাজন দয়ার অবতার হয়ে তার সামনে হাজির হলো, যেন তার দরদ উতলে উঠছে। একখানা নতুন ছাতা তার মাথার ওপর ধরে সেই ছাতাটা নিয়ে তাকে বাড়ি যেতে বলেন। চেংমান ছাতার দামের কথা জিজ্ঞাসা করলে মহাজন তাকে জানায় সময় ও সুবিধা মতো সে যেন ছাতার দাম দিয়ে দেয়। নতুন ছাতা পেয়ে চেংমান মনের আনন্দে বাড়ি ফিরে আসে, কারণ বাড়ির সবাই তার অপেক্ষায় তাকিয়ে আছে সে কখন বাজার থেকে আসবে। নতুন ছাতা পেয়ে মনের আনন্দে চেংমান বাড়ি ফিরে আসে। বছরের পর বছর চলে যায়। চেংমান ছাতার দামের কথা বললে মনমোহন মহাজন সে কথা কানেই তুলতে চায় না। এইভাবে চেংমান যখন ছাতার দামের কথা ভুলতে বসেছে, হঠাৎ একদিন হাটবারে মনমোহন মহাজন তাকে পাকড়াও করে। তাকে বলে, কি হে বাচাধন, বড় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, ধার মিটিয়ে যাও। চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে। মহাজনের লাল খাতা খুলে দেখা যায়
চক্রবৃদ্ধি হারে সেই ছাতার দাম দাঁড়িয়েছে প্রায় 1000 খানেক টাকা, যা দিয়ে তখনকার দিনে একটা হাতি কেনা যেত। সেই টাকা শোধ করতে গিয়ে চেংমান 36 বিঘা সুজলা সুফলা জমি হারিয়ে হয়ে যায় নিঃস্ব, রিক্ত, সর্বশান্ত, হতদরিদ্র। সেই ছাতার দাম শোধ করতে গিয়ে ওই মনমোহন মহাজনের চক্রান্তের শিকার হয়ে ছাতার দামের জন্য তাকে 1 বিঘা নয়, 2 বিঘা নয়, 36 বিঘা সুজলা সুফলা জমি হারিয়ে চেংমান হয়ে যায় নিঃস্ব, রিক্ত, হতদরিদ্র। লেখক আরো উদাহরণ দিয়েছে। লেখক বলেছেন, ডালুদের কুমারগাতি গ্রামের নিবেদন কুটিশ্বর সাহার মুদিখানায় মশলা ধারে নিত। সেই ধার শোধ করতে গিয়ে, সেই দেনা শোধ করতে গিয়ে কুটিশ্বর সাহা তার 66 বিঘা জমি হাতিয়ে নিয়েছিল। লেখক আরো উদাহরণ দিয়েছেন। এক ধুরন্ধর মহাজন একটি কুদালের বিনিময়ে এক চাষির কাছ থেকে 15 বিঘা সম্পত্তি হাতিয়ে নিয়েছিল। তাহলে আমরা বললাম যে চেংমানের গেছিল 36 বিঘা জমি, নিবেদনের গেল 64 বিঘা জমি, আর একজন সামান্য একটা কোদালের বিনিময়ে গেল 15 বিঘা জমি। এই রকম অসংখ্য মহাজন তৎকালীন গ্রাম বাংলায় ছড়িয়েছিল এবং তাদের চক্রান্তে বহু মানুষ সর্বশান্ত হয়েছিল, রিক্ত, নিঃস্ব, হত দরিদ্র হয়ে তারা পথে বসেছিল। লেখক সুন্দরভাবে এই গল্পটি আমাদের সামনে তুলে ধরেছেন, এই ঘটনাটি আমাদের সামনে তুলে ধরেছেন। তাই তৎকালীন সমাজে শুধুমাত্র মহাজনদেরই শোষণ ছিল না, ছিল জমিদারের অত্যাচার, জমিদারের শোষণ, জোরদারের শাসন, সর্বোপরি ব্রিটিশের অত্যাচার। এই সমস্ত অত্যাচারের জাতাকলে পড়ে চাষিদের অবস্থা হয়ে গেছিল কণ্ঠাগত প্রাণ, তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। হাড় ভাঙা পরিশ্রমের মধ্য দিয়ে চাষিরা যে ফসল ফলাতো, যে ধান উৎপন্ন করত, সেই ধান তারা জমিদারের খামারে তুলতে বাধ্য হতো। হাড় ভাঙা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যে ধান তারা উৎপাদন করলো, সেই ধান তুলতে হতো জমিদারের খামারে। ঋণের ধান, কর্যের ধান, বাকি খাজনার বাবদ ধান, সব কিছু মিটিয়ে চাষিকে শূন্য হাতে বাড়ি ফিরতে হতো। জমিদারের সমস্ত কিছু মিটিয়ে দিয়ে চাষির হাতে আর কিছুই থাকতো না, খালি হাতে তারা বাড়িতে ফিরে আসতো। কর্যের ধান 1 মণে 2 মণ আদায় করা হতো।
তাহলে জমিদারের অত্যাচার। আর একটা বিষয় ছিল নানকার প্রথা। নানকার চাষিদের জমিতে কোনো সত্ত্ব বা অধিকার ছিল না, ফসলেও তাদের কোনো অধিকার ছিল না। খাজনা দিতে না পারলে জমিদারের পেয়াদারা সেই প্রজাদের ধরে এনে তাদের উপর অত্যাচার করত, তাদেরকে পিঠ মুড়া করে বেঁধে তাদেরকে মারধর করত, তাদেরকে মাল ঘরে তাদেরকে আটকে রাখা হতো, তাদের সম্পত্তি খাস করে দেওয়া হতো। তাহলে মহাজনদের অত্যাচার, জমিদারদের অত্যাচার শোষণ, মহাজনদের অত্যাচার শোষণ লেখক সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। পাশাপাশি পরিবর্তনের দিকটাও তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। পরিবর্তনের দিকটি উজ্জ্বল রূপে আমরা গল্পে দেখতে পাচ্ছি, উজ্জ্বল রূপে ফুটে উঠেছে। সহ্যের সীমা আছে। একদিন সহ্যের বাঁধ ভেঙে যায়। 50টি গ্রামে ডালুদের বসবাস। তাদের পোশাক, কথাবার্তায় হাজংদের সাথে মিল থাকলেও হাজংরা ডালুদেরকে ছোট জাত বলে, ডালুরা হাজংদেরকে ছোট জাত বলে, উভয়ে উভয়কে ছোট জাত বলে। ডালুরা আগে বোকা ছিল, কিন্তু পাহাড়ের নিচে যেদিন লাল নিশান খুঁটি গেড়েছে, ডালুদের চোখ খুলে গেছে। ডালুরা আর বোকা নেই। কবে থেকে? যেদিন পাহাড়ের নিচে লাল নিশান যেদিন থেকে খুঁটি গেড়েছে। চাষিদের, কৃষকদের, দরিদ্র কৃষকদের, হতদরিদ্র কৃষকদের পক্ষ নিয়ে লাল ঝান্ডার পার্টিরা যেদিন আন্দোলন শুরু করেছে সেই সমস্ত যোদ্ধা জমিদারদের বিরুদ্ধে, সেই দিন থেকে ডালুদের চোখ খুলে গেছে। তারা আর আগের মতো বোকা নেই। বিস্তীর্ণ অঞ্চলের ডালুরা সংঘবদ্ধ হয়ে তারা জমিদারের বিরুদ্ধে লড়াই করে এবং তারা অঙ্গীকারবদ্ধ হয়, আমরা জমিদারের খামারে ধান তুলব না। বিস্তীর্ণ অঞ্চলের ডালুরা জমিদারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে প্রতিরোধে গর্জে ওঠে। তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা আর জমিদারের খামারে ধান তুলব না। জমিদার অনেক চেষ্টা করেও তাদেরকে বাগে আনতে পারেনি। জমিদারের পরাজয় ঘটে, চাষিরা জয়লাভ করে। তাহলে চাষিদের প্রতিরোধের দিকটিও লেখক আমাদের সামনে তুলে ধরেছেন। এইবার সেই বিস্তীর্ণ অঞ্চলের মানুষের মধ্যে আত্মসম্মান বোধ জেগে ওঠে। আন্দোলনে জয়লাভ করবার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে আত্মসম্মান বোধ জেগে ওঠে। তথাকথিত ভদ্রলোকেরা তাদেরকে তুই তুকারি করতে ভয় পায়, আপনি বলে সম্বোধন করে। এতদিন থানায় গিয়ে তারা চেয়ারে বসতে পারত না, এখন থানায় গিয়ে তারা চেয়ারে বসার যোগ্যতা অর্জন করে। আগে তারা
বাড়ির সবাই মিলে একসাথে মদ খেত। এখন তারা মদ খাওয়াকে খারাপ চোখে দেখে। তাদের মধ্যে এই আত্মসম্মান বোধের জাগ্রত হয় যেদিন থেকে পাহাড়ের নিচে লাল পাটি, লাল নিশান গেড়েছে, খুঁটি গেড়েছে, সেদিন থেকে ডালুদের চোখ খুলে গেছে। তাদের মধ্যে আত্মসম্মান বোধ জাগ্রত হয়। তাদেরকে ভদ্রলোকেরা আর তুই তুকারি করতে পারে না, আপনি বলে সম্বোধন করে। থানায় গেলে তারা চেয়ার, থানার দারোগা তাদের চেয়ারে গিয়ে দেয়, বসার জন্য জায়গায় গিয়ে দেয়। তারা আর বাড়ির সকলে একসাথে মিলে মদ খায় না, মদ খাওয়াকে তারা খারাপ চোখে দেখে। তারা সবাই মিলে গান গাইতে গাইতে মনের সুখে চাষ করে। তোমাদের বইতে কবিতার লাইনটা আছে, আমি লাইনটার মানেটা বলছি। চলো বন্ধু, এখন চাষের সময়, মোষের শিং নুয়ে পড়েছে, আমরা চাষ করি ভাই, আমরা চাষ করি, কিন্তু মাটি বড় শক্ত, কি কষ্ট, কি কষ্ট। হয়তো পুরোপুরিটা বলতে পারলাম না, গল্পের জিসটা আমি বলে দিলাম, গানের জিসটা। চলো বন্ধু, এখন চাষের সময় না, এখন রুয়া লাগাতে যায়। পাহাড়ের নিচে আমাদের জমি, হালের মোষের শিং নুয়ে পড়েছে, আমরা চাষ করি ভাই, আমরা হাল বইছি ভাই, আমরা হাল বইছি, কিন্তু কঠিন মাটি উঠতে চায় না, কি কষ্ট, কি কষ্ট। তারা একসাথে একত্রে গান গাইতে গাইতে মনের সুখে তারা চাষ করে। তখনও দেশ স্বাধীন হয়নি, বাংলা দুটুকরো হয়নি। লেখক সুভাষ মুখোপাধ্যায় বাংলার নিপীড়িত, শোষিত, অত্যাচারিত, হত দরিদ্র চাষির সুখ দুঃখ, জীবন যন্ত্রণা তার লেখনীর মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। প্রবন্ধের উপসংহারে উদ্ধৃতাংশে তিনি বলেছেন, আমাদের খাদ্যের অন্ন যোগায় চাষিরা, অথচ জমিদার মহাজনদের শোষণে, পীড়নে, অত্যাচারে তারা আজকে, সেই সমস্ত চাষিরা আজকে হত দরিদ্র, নিঃস্ব, রিক্ত, নিরন্ন। এই দারিদ্র্য, এই অভাব অনটন, এই অত্যাচার, পীড়ন, নিপীড়নের মতো নিষ্ঠুরতার হাত থেকে চাষিদেরকে রক্ষা করতে গেলে জমিদারি ও মহাজনী প্রথার অবলোপ করা দরকার, তুলে দেওয়া দরকার। মহাজনী প্রথা, জমিদারি প্রথা তুলে দেওয়া দরকার। তবেই কৃষকদের মুক্তি হবে,
তবেই চাষিদের মুক্তি সম্ভব। তিনি চান জমিদারের হাত থেকে সমস্ত জমি চাষির হাতে আসুক। তিনি চাষিদের প্রতি পক্ষ নিয়ে, তিনি চাষিদের পক্ষ নিয়ে হতদরিদ্র নিঃস্ব রিক্ত নিরন্ন চাষিদের পক্ষ নিয়ে তিনি প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তিনি সমালোচনায় মুখর হয়েছেন অমানুষদের অমানবিক আচরণের বিরুদ্ধে। অত্যাচারিত কৃষকদের পক্ষ নিয়ে তিনি অন্যায়ের প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন। তাহলে বিগত দিনে, বিগত সময়ে মহাজন, গ্রামে গ্রামে মহাজন, জমিদার, তালুকদারদের অত্যাচারে, তাদের চক্রান্তে পড়ে কত কৃষক, কত চাষি, কত সাধারণ মানুষ নিঃস্ব রিক্ত নিরন্ন হয়ে পথে পথে ঘুরে বেরিয়েছিল, সর্বশান্ত হয়ে গিয়েছিল। লেখক সুভাষ মুখোপাধ্যায় সুন্দরভাবে আমার বাংলা প্রবন্ধে তুলে ধরেছেন। শুধু তাই নয়, এই প্রবন্ধের মধ্য দিয়ে তখনকার চাষিদের প্রতিবাদ, তারা যে প্রতিবাদে মুখর হয়েছিল এবং তাদের মধ্যে যে আত্মসম্মানবোধের জাগ্রত হয়েছিল, সে দিকটিও তিনি আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন। ছাতির বদলে হাতি, আমি আমার অর্থটা বলে দিচ্ছি, সামান্য কোনো বস্তুর বিনিময়ে মহামূল্যবান কিছু পাওয়া। এই নামটি ব্যঙ্গাত্মক রিপোর্টাজ। ছাতির বদলে হাতি আসলে ব্যঙ্গাত্মক রিপোর্টাজ। লেখক সুভাষ মুখোপাধ্যায় হতদরিদ্র চাষি এবং জমিদারদের অত্যাচার, মহাজনদের শোষণ, কৃষকদের প্রতিবাদ, চাষিদের প্রতিবাদ, তাদের আত্মমর্যাদা ইত্যাদি সুন্দরভাবে আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তোমরা খাতায় লিখে রাখবে, আমি শ্রেণীকক্ষে বুঝিয়ে দেব। আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের দিন, পরের ক্লাসে। ভালো থেকো, ধন্যবাদ।